বলিস এই মুখ দিয়ে না তোকে এমন শিক্ষা দেব বাবা দিলে কথা বলতে তুই আমার বাবাকে কষ্ট দিছিস না দে দে বাবা বাবা আমি মারি নাই দে বিয়াই আমার একবারে ঝালে মুখটা পুড়ে গেল রে আখি আখি রে বাবা জানিস এ তোর শাশুড়ি এ তরকারি যে ঝাল দিছে আমার একেবারে মুখটা পুড়ে সরকার হয়ে গেল হাই এই তুই এমন করে ঝাল দিছিস যাতে আমি না খেতে পারি না তুই ইচ্ছে করে এই কাজটা করেছিস তাই না কারণ তুই ভালো করে জানিস যে আমার বাবার গ্যাসের সমস্যা আছে আর আমার বাবা ঝাল খেতে পারে না তুই ইচ্ছে করে ঝাল দিয়েছিস যেন আমার বাবা খাইতে পারে না আর সেই খাবার তুই একা একা খাইতে পারিস তাই না 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 কখনোই আমি কোনো ঝাল দেইনি বিয়াই ঝাল দিস তাই না তুই আমার বাবাকে কষ্ট দিছিস না দে দে বাবা বাবা আমি মারি নাই দে বিয়াই দে দে কয়টা দাও না দে দে দাও আমাকে কেন করেছিস না আমি এই কাজটা করিনি তরকারির আদের সময় চাইকে দিয়েছি তরকারি কোনো কিছুই বেশি হয়নি ঝাল নুন দুইটাই ঠিক আছে বাবা ছেড়ে দেওয়া আমার লাগতেছে ওইটাই তো তোর সুযোগ ছিল তুই যখন চেকে দেখেছিস যে ঝাল লবণ সবকিছু পারফেক্ট আছে তখনই তো তুই ইচ্ছে করে আর ঝাল দিয়েছিস যেন আমার বাবার খাইতে না পারে জানিস একবারে শেষ করে ফেলি তুই আমার বাবাকে কষ্ট দিছিস হ্যাঁ আমি আমার বাবাকে জীবনে বড় গলায় কথা বলি না আর তুই আমার বাবাকে কষ্ট দিয়েছিস ঝাল খাইয়ে আমি চাইলেই তোকে এখন শেষ করে দিতে পারি কিন্তু না তোর থেকে যতদিন না এই সহায় সম্পত্তি আমরা লিখে নিচ্ছি ততদিন তোকে বাঁচিয়ে রাখবো আর তোকে মারলে আমার এই সংসারের কাজ কামগুলো কে করবে এই সংসারের প্রত্যেকটা কাজ আমি তোকে দিয়ে করাবো আর তোকে আমি তিলে তিলে মারবো যতদিন পর্যন্ত না তুই এই সহায় সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছিস ততদিন তোকে এই অত্যাচারের ভিতরে আমি রাখবো অত্যাচারের ভিতরে ওইটাই তো রাখো তিলে তিলে মারো শেষ করে দিচ্ছে ও আমার আমি তো কোনো সময় মুখ ফুটে কিচ্ছু কইনি তাহলে কিসের জন্য তুমি এরকম করো আমার বেটাটা আমাকে কত ভালোবাসে আমি আমার বেটাকে বুঝতেও দেই না যে তোমার এই আসল রূপটা কি শোন তুই তোর ছেলেকে সব কিছু বলিস না জন্যই তো তোকে এখনো অবধি আমি বাঁচিয়ে রেখেছি তুই কি ভেবেছিস তোর ছেলের কাছে সব কিছু বলে দিবি আর আমি তো মুখ বুঝে মেনে নেব একটা কথা তুই কান খুলে শুনে রাখ তোর ছেলে যদি সব কিছু কোনোভাবে জানতে পারে না যে তোর উপর আমি এত অত্যাচার করে এই সংসার প্রতিটা কাজ আমি তোকে দিয়ে করাই সেই দিনই হবে তোর একবারে এই দুনিয়ার বুকে শেষ দিন আরেকটা কথা শুধু তোর না তোর ছেলেকেও আমি একবার চিরতরে উপরে পাঠিয়ে দেবো না না বোমা তুমি এই কাজটাই করে না আমাকে মারো কাটো আর কাজ করো তোমার যা ইচ্ছা তাই করো আমার তাতে কোনো অসুবিধা নেই তুমি আমার বেটাটার সাথে কোনো খারাপ কিছু করো না আমি তোমার ভাই পড়ি বৌমা শোন আমি তো চাই না তোকে মারতে এই সংসারে কাজ করাতে তোকে আমি যেটা বলি সেইটা যদি তুই শুনিস তাহলে তো আমারও এত কষ্ট হয় না আর তোরে এত কষ্ট পেতে হয় না তোকে আমি ভালোই ভালোই আবার বলে দিয়ে যাচ্ছি তুই এই বাড়ি আর তোর সহায় সম্পত্তি সব কিছু আমার নামে লিখে দে এটা তোর জন্যই ভালো হবে তুই যত তাড়াতাড়ি সহায় সম্পত্তি আমাদের নামে লিখে দিবি তত তাড়াতাড়ি তুই মুক্তি পাবি তাই তোকে আবারও বলছি বিষয়টা তুই মাথায় রাখিস বাবা চলো কাজগুলা কর আমার আমার একটা মাত্র বেটা আমি বাইসে থাকতে আমার বেটাকে মারি দেওয়ার হুমকি দেয় আর
আমি যদি না থাকি আমার বেটাটার সাথে ওরা কি করবে তার কোনো ঠিক নেই। না না, আমি এই সয় সম্পত্তি ওরে নামে এক কানা করেও লিখে দেব না নে, সব আমার বেটাক দিয়ে দেব, তো ওই বৌমার নামে কিচ্ছু দেব না। হে আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখাও যে সেই পথে আমায় হাঁটলে পরে আমার বেটাটার ভালো হবে, আমার ভালো হবে। বাবা কি করব বলো তো, আমার মাথায় তো আর কোনো বুদ্ধি কাজ করছে না। আরে মা শোন, ওকে এই যে মার দিচ্ছি, নির্যাতন করতেছি, ও তো শিকারই হচ্ছে না। শোনেক, এ মারে কাজ হবে না নে। ওকে নির্যাতন, এমন নির্যাতন দিবি যেন ও আমাদেরকেই সয় সম্পত্তি লিখে দিতে বাধ্য হয়। বাবা তুমি কি পাগল হইছো নাকি? এইভাবে যদি দিনের পর দিন ওই বুড়িটার উপর আমরা নির্যাতন করি, তাহলে তো ওর গায়ে তো যে কোনো নির্যাতনের দাগ লেগে যাবে। আর সেই দাগ কোনোভাবে যদি রতন দেখতে পায় তাহলে কি হবে? তখন তো রতন বুঝে যাবে যে তার মায়ের উপর আমরা অনেকভাবে অত্যাচার করি, নির্যাতন করি। তখন আমাদের কি হবে তুমি কি জানো বাবা? তখন রতন আমাদেরকে ওই আইনের হাতে তুলে দেবে, তখন আমাদের দুজনকে জেলে থাকতে হবে। তখন আর এই সয় সম্পত্তি আমরা কিছুই পাবো না। তাই অন্য একটা পথ দেখো বাবা, যে পথে মনে করো সাপও মরবে, লাঠিও ভাঙবে না। হ্যাঁ, কথা কিন্তু তুই ঠিকই বলছিস। ওকে যে নির্যাতন করব, আর এই নির্যাতন যদি কোনো দাগ যদি ওর ছেলেকে দেখায়, তাহলে তো আমরা বাপ বেটি দুজনই ফেসে যাব। আমাদের এমনকি যে জেল খাটা লাগতে পারে। তার চাইতে শোন, আমরা ওই মা এবং ছেলেকে প্রয়োজন হয় আমরা দুজনকে একেবারে দুজনকে শেষ করে দেব। তুমি ঠিকই বলেছো বাবা, ওই রতনই হচ্ছে আমাদের পথের মেন কাটা। ওকে যদি আমরা উপরাতে না পারি, তাহলে এই বাড়ির সহায় সম্পত্তি কোনোদিনও আমরা পাবো না। তাই যে করে হোক আগে রতনকে সরাতে হবে। আর রতনকে সরিয়ে দিলে তো তার মা একদম একা হয়ে যাবে, তার কোনো কিছু করার থাকবে না। তখন আমরা যেটা বলবো তখন সেই বুড়িটা সব কিছু শুনতে বাধ্য হবে। বাবা এখন আমাদের ওইভাবে প্ল্যান করতে হবে কিভাবে এই দুটোকেই আমরা আমাদের পথ থেকে সরাতে পারি। এই বাড়িতে তো আর বেশি দিন থাকা যাবে না। এই বাড়ির সয় সম্পত্তি লিখে নিয়ে আমি আর তুমি শহরে চলে যাব। আর বাবা তুমি ভালো করেই তো জানো আমি রাতুলকে অনেক ভালোবাসি, আমি রাতুলের সঙ্গেই ভবিষ্যতে থাকবো। এখান থেকে যাওয়ার পরে তুমি রাতুলের সঙ্গে আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিবা। মারে শোন, তুই যেটা বলবি সেটাই হবে। আর আজকের থেকেই কিন্তু আমরা এই ষড়যন্ত্র শুরু করব। ঠিক আছে বাবা, তবে শোনো অনেক কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। রতন যেহেতু বাড়িতে থাকে, যে কোনো সময় ও বাড়িতে চলে আসতে পারে। ও তো বাজার ঘাটে বেশি একটা দেরি করে না, তুমি তো জানো কাজ কামও সামন করে না। ও যদি আমাদের কোনো কথা জেনে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বড় বিপদ হতে পারে। তাই চোখ কান খোলা রেখে আমাদের কাজ চালাতে হবে। ঠিক আছে, চল চল। মা, ও মা, বাইরে আসো মা। আমার না খুব খিদে লাগছে মা, আমাকে কিছু খেতে দাও। আচ্ছা বাসান, কেবল দোকান দেন আসতেছিস তাই না? যা ঘরে যায় হাত মুখ ধো, আর যদি বেশি খারাপ লাগে একটু গোসল করে ফেলা দে। যা বাসান। কিন্তু মা, তোমাকে এরকম লাগছে কেন? তুমি তুমি এরকম করছো কেন? আমি বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? ও কিছু না, লক্ষ্য তো খালি সবসময় আমার চিন্তা করতে করতেই তুই বুড়ি হয়ে যাবো। বাসান গরম পড়েছে না, গরম পড়েছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। তুই আমার চিন্তা করিস নি, তোকে আমি কতবার কব। যা বাসান, তুই গোসল করিলে আমি তো খাতে দিচ্ছি। যাচ্ছি মা। আর আখি কোথায়? আখি, আখি, এটা কোথায় থাকো তুমি? আমি তো রুমে ছিলাম। ও বোমা, হচ্ছে গা, তুমি ওকে লিয়ে যাও, লিয়ে যায় খাওয়ার মার ই করো, আমি যেটা রাধে সেটা লিয়ে আসি। হ্যাঁ আচ্ছা মা। ওর মনে হয় শরীরটা খারাপ লাগতেছে, ওকে একটু গোসলে পানি তুলে দাও। হ্যাঁ আচ্ছা মা, আমি খাবারটা দেই। আমি দিচ্ছি দিচ্ছি। দেখেছো মাকে আমি কাজের জন্য কত বারণ করি, তারপরেও মা শুনে না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মায়ের শরীর তো দেখলাম ভালো না। মায়ের কি হয়েছে তুমি জানো নাকি সেরকম কিছু?
আরে বোকা, মায়ের কিছু হয়নি। তুমি তো জানো যখন গরমের সময়, আর তাছাড়া মায়ের একটু হাই প্রেশার, আর মা কত মোটা মানুষ, মাকে কতবার বারণ করি মা কাজকাম করার দরকার নেই, গরমের ভিতর একটু ফ্যানের নিচে থাকুন। তোমার মা কোনো কথা শোনে? এই যে পাড়া ঘরে গেলে ঘুরে ঘুরে বেড়ায়, হাঁটতে হাঁটতে যায়, তারপরে এই যে গরমে ঘেমে এই অবস্থা হয়েছে। তুমি মাকে নিয়ে একদম চিন্তা করো না, চলো ফ্রেশ হয়ে নিবা, তোমাকে খাইতে দিচ্ছি। আচ্ছা হতে পারে। তো বাবা কোথায়? বাবাকে খেতে দিয়েছো? হ্যাঁ, তুমি বাবাকে নিয়ে একদম চিন্তা করো না, বাবাকে আমি খেতে দিয়েছি। আর শোনো না, ওই যে বাবা হচ্ছে তো গরুর মাংস খাইতে চায় না, বাবার একটু অ্যালার্জি আছে, তুমি কি একটু মহিষের মাংস এনে দিতে পারবা? আচ্ছা আমি খাওয়া দাওয়া করে বাজার থেকে গিয়ে এনে দিচ্ছি। তবে আখি, আমি তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। তুমি আমার মাটাকে দেখে রেখো। থুরু বোকা, এতদিন তোমার এই কথা বলতে হয়নি, এতদিন যাবত তোমার মাকে দেখে আসছি, আর তুমি এখন এই কথা বলছো? তোমাকে তো আমি বলেই দিছি তুমি একদম চিন্তা করবে না। চলো তো আগে খাবা। চলো খাই। তোমার প্রতি আমার এটুকু বিশ্বাস আছে, তুমি আমার মাকে কখনো কষ্ট দিতে পারবে না। চলো। পাগল। আরে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাজারে যাচ্ছিলাম কিছু বাজার করতে। আপনি নাকি মোষের গোস্ত খেতে চাইছেন? হ্যাঁ বাবা, গরুর গোস্ত আমি খাই না, ওই পিসার আছে, আর আখি জানে, যার জন্য হয়তো তোমাকে বলছে মোষের মাংস আনার জন্য। বুঝতে পারছি। এইদিকে কোথায় গেছিলেন বাবা? আরে বাবা, বাড়ির ভিতরে কি গরম, থাকতে পারলাম না, তাই ওই বাগানের মধ্যে একটু হাঁটাহাঁটি করলাম। তো একটা কথা বলি বাবা, বলেন। এই যে তোমাদের এই বাড়ি, এই যে মানে আমার পছন্দ হয় না, তার চাইতে তুমি এই বাড়ি, এই সয় সম্পত্তি বিক্রি করে দিয়ে তুমি শহরে যা বাসা করো, দেখবা অনেক ভালো হবে বাবা, খুব ভালোভাবে থাকতে পারবা। বাবা এই সব আপনি কি বলছেন? এই বাড়ি জমি জমা সয় সম্পত্তি সমস্ত কিছু আমার বাপের পৈতৃক ভিটা, আর এই সব জমি বিক্রি করে আমি শহরে যাব কেন? শোনেন বাবা, আমি চাই না যে আমার বাপের পৈতৃক সম্পত্তি নষ্ট হোক। আমি আমার মাকে নিয়ে আমি গ্রামে থাকতে চাই। যাই হোক বাবা, আপনি আজকে যা বলেছেন এরকম কথা আর কখনো বলবেন না। আর আপনি যদি আর কিছু খেতে চান তাহলে আমাকে বলুন, আমি বাজার থেকে নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বাজারে যাচ্ছ, এই যে গরম পড়তেছে, মাঠা নিয়ে এসো বাবু, মাঠা। আর এই যে তরমুজ, হ্যাঁ বাবু তরমুজ একটা নিয়ে আসবা কিন্তু। দেখলাম বাজারে তরমুজের যে কি দাম। আর একটা কথা শোনো, তুমি তো মোষের মাংস আনতে যাচ্ছ, মোষের মাংসের সাথে দই না হলে হয়? দই একটা নিয়ে এসো বাপু, খুব মজা হবে নি খাইতে। আচ্ছা বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাজার থেকে সব নিয়ে আসবো। আপনি এখন বাড়ির মধ্যে যান, একটু বিশ্রাম করেন বাবা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে বাবা। আর রতন ভাই কোথায় গেছিলেন? আর বলিস না, আমার শ্বশুর হচ্ছে মোষের মাংস খেতে চাইছিলি, তাই বাজার গেছিলাম কিছু মোষের মাংস আনতে। তাই তুই এদিকে কোথায় যাচ্ছিস? আমি ওই একটু সামনে যাচ্ছিলাম, তা আপনার সাথে কিছু কথা ছিল। আমার সাথে কথা? বল, কি বলবি? আরে রতন ভাই, আপনার কি বাড়ির খোঁজ খবর রাখেন? আমার বাড়ির খোঁজ খবর কেন? আমার বাড়িতে কি হয়েছে? কেন আপনি জানেন না? আপনার বউ আপনার মায়ের উপর দিন নাই রাত নাই যে অত্যাচারগুলো করে। বাবা বাবা, তুই তো দেখছি অনেক খবরে রাখিস। তুই আমার বাড়ির খবর রাখিস, আর একজনের বাড়ির খবর রাখিস। কে রে, আমার বাড়িতে কি হয় না হয় আমার থেকে তুই ভালো জানিস। আর আমার বউ আমার মায়ের উপর অত্যাচার করে, তুই এই কথা আবার আমাকে বলতেছিস, আর আমার এই কথা বিশ্বাস করা লাগবে? তুই আমার বাড়ির সম্পর্কে যা বলেছিস, আর কোনো দিন যদি গেলে এরকমের কথা বলিস, একবারে সরিয়ে না তোর গাল লাল করে ফেলবো। আইসা আমার বাড়ির কি হয় সেটা আমাকে বলতে। যা, কোথায় যাচ্ছিলি যা। যান যান যান, ভালো কথা বললাম তো বুঝলেন না। যেদিন চাষির যেদিন ক্ষতি হবে সেদিনই বুঝবেন। আখি, আখি, আরে বের হয়ে আসো, বাজার নিয়ে আসি। দেখো। আরে এত চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি, এমনি বাজার নিয়ে আসি। তুমি মহিষের মাংস এনেছো? হ্যাঁ, মহিষের মাংস নিয়ে আসি। বাবা মহিষের মাংস খেতে চাইছে,
তুমি কিন্তু খুব সুন্দর করে রান্না করবে। আর শোনো, বাজার থেকে অনেক রাস্তা হাঁটে আইছে, আমার খুব পানি তৃষ্ণা লাগিছে, আমাকে একটু পানি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। যাই, মাংসটা রেখে ওর জন্য পানি নিয়ে। কি ব্যাপার বৌমা? রতনের কথা শুনলাম মনে হইলি। এই, ছেলের কণ্ঠ পেয়েছিস আর ঘর হতে একবারে হুড়হুড় করে বের হয়ে এসেছিস? হ্যাঁ, কিসের জন্য? ছেলেকে কি দরকার? বৌমা, আমার না বেতার বড়ি, গ্যাসের বড়ি সব ফুরা গেছে, ওইটা একটু আনার কথা করতে চাইছিলাম। এই, ছেলেকে দেখলে তোর অসুখ বাড়ে, তাই না? তোকে না বলছি তোর ছেলের কাছে তুই কোনো রকমের আবদার করতে পারবি না। তোকে তো এটাও বলে দিছি, যতদিন পর্যন্ত তুই এই সয় সম্পত্তি আমার নামে লিখে না দিবি, ততদিন পর্যন্ত তোর ওষুধ কেন, তোর জন্য চারে না পয়সাও আমি খরচ করতে পারবো না। বৌমা, তুমি তোমার বাপের জন্য মোষের গোশ আবদার করতে পারো, আমার সাওয়াল এত টাকা দামের গোশ আনি দিতে পারেছে, গরুর গোশ আনি দিতে পারেছে, আর আমি আমার বেটাটার কাছে একটু বড়ি আবদার করলে তোমার অসুবিধা হয়? তুমি এমন কে? তোমার বাপের দেখে অবশ্য বোঝা যায়, জানো, বাপ কা বেটি কয় না, মা গুনে হয় জি, বাপ গুনে পুত, উল্টাটাই হয়েছে। তোমার বাপের ব্যবহার যতটাই জঘন্য, তার থেকে মাশাআল্লাহ তোমার ব্যবহার তার থেকেও জঘন্য। তুই এত বড় সাহস, তুই আমার বাবা তুলে কথা বলিস? হ্যাঁ, তুই কোন মুখ দিয়ে কথা বলিস? কোন মুখ দিয়ে কথা বলিস? এই মুখ দিয়ে না, তোকে এমন শিক্ষা দেবো মানে তুই বাবা তুলে কথা বলতে পারবি না। বলিস তুই কখন আমার বাবা তুলে কথা বলবি? আমার বাবার সাথে তোর তুলনা করিস? আরে তুই তো ফকিন্নির বাচ্চা, আর ফকিন্নির বাচ্চাদের কোনো আবদার করতে নেই। অসুখ হয়েছে, বাড়ির কাজ কাম করবি, এই বয়সে যত কাজ কাম করবি তোর অসুখ বিসুখ কমে যাবে। তুই আমার কথা বুঝতে পেরেছিস? শোন, তোর ছেলে আমাকে ডাকলো, সেই জন্য তোকে আমি ছেড়ে দিলাম। আর যদি কোনো সময় তুই আমার বাবা তুলে কথা বলিস না, তোকে একবারে আমি শেষ করে ফেলবো, কথাটা মনে রাখিস। আমি তো কোনো সময় আমার চিন্তা করিনি, আমি আমার খালি বেটাটার চিন্তা করি। আমার বেটাটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এরা যেই মানুষ, আমার বেটাটা না জানি কিছু করে দেয়। হে আল্লাহ, আমার যা হয় হোক, তুমি আমার বেটাটার কোনো ক্ষতি হতে দিও না আল্লাহ। তাড়াতাড়ি কর। দাও বাবা। এই বিট যদি একবার পেতে যায়, ও জীবনেও বাঁচবে না। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। আম্মা, এমন কেন করছেন? আহারে বাবা, দেখো মুখটা কেমন শুকিয়ে আছে। আম্মা, আপনার না খুব খিদা লাগছে, আর আমি নাকি আপনাকে খাইতে দেই না। আম্মা, আগে আপনার সাথে কি করেছি না করেছি সব কিছু বাদ দিয়ে দেন। আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে মাপ করে দেন আম্মা। এই যে দেখুন, আপনি না ডাউল দিয়ে ভাত অনেক পছন্দ করেন, তাই আজ আমি নিজে হাতে ডাউল রান্না করেছি আর আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি ভাবলাম যে খাবার দিয়েই আপনার সেবা যত্ন আমি শুরু করব। আম্মা, আম্মা, আপনি অতীতের সমস্ত কথা ভুলে যান না। আমি তো আপনার মেয়ের বয়সী, আমি না হয় আপনার সাথে একটু অন্যায় করে ফেলেছি। সত্যি কইছো বৌমা, তুমি আমার উপর আর অত্যাচার করবে না, জমি জাতি লেহেছে বেলা। না বিয়েন, আমরা জমি জাতি লিয়ে নেবো না, আবার অত্যাচারও করবো না। আমরা তো আসলে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছি, এই খারাপ ব্যবহারটা আমরা আর করবো না। বৌমা,
আমি তো সময় গোস্ত মাছ চাইনি, আমি খালি সময় সময় একটু ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত হইলেই যথেষ্ট। আমি খুব খুশি, আমি ভাত করে খাবো, ভাত করে খাবো। ডাল, মুসুরির ডাল, তাই না? আমার তাড়াতাড়ি খান না, এত কষ্ট করে রান্না করছি আপনার জন্য। আপনি খাওয়া দাওয়ার পর আপনাকে আমি গোসল করাই দিব, তারপরে আপনি ঘুমাবেন না। খান। দাঁড়াও মা, এই ভাত তুমি খাবে না। কি করছিস বাজান? দেখ, আমি ডাল দিয়ে ভাত পছন্দ করি দেখি, বৌমা আমার জন্য কত সুন্দর ডাল দিয়ে ভাত আনেছে। আহা, তুই না করিস নি বাজান, আমি ভাত করে খাবি দে। মা থামো মা, আজকে তো আমাদের সবার খুশির দিন না? ও আজকে আমার শ্বশুর, আমার বউ, তারা মান অভিমান ভুলে সবাই এক হয়ে গেছে না। আজকে তাহলে ভাত আজকে আমরা সবাই এক মুঠ করে খাবো। এক মুঠ করে ভাত খাওয়ার পর কিন্তু আমরা সবাই আগে যা হয়েছে সম্পূর্ণ কিছু ভুলে যাব, ঠিক আছে মা? আর এই ভাতটি প্রথমে আমার শ্বশুর থেকে খাওয়া শুরু হবে, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আহা, তুমি এসব কি বলছো? আমি তো রান্না করেছি মায়ের জন্য, মা আগে খাক, তারপরে না আমরা সবাই মিলে আবার খাবো। তাতে কি হয়েছে বৌমা, তোমারই তো ভাত, তুমিই তো আনিসাও। দে বাজান, দে। বাবা, না না, বাবা খাবে না। আরে বাবা, শোনো, আগে তো ঠিকই বলছে। হ্যাঁ, তোমার মাই আগে খাক, তারপর আমিও খাবো। তাই হয়। আপনি আমার শ্বশুর আব্বা না, আগে আপনি খান, তারপরে আমরা খাই। আব্বা নেন। কি ব্যাপার বৌমা, ভাত করে তুমি ফেলা দিলে কে? এটা কি ঠিক করলে নাকি? আমার বাবা ওই ভাত খাবে না। ওই ভাত খেলে আপনি খান, আপনার ছেলে খান, কিন্তু আমার বাবা আর আমি ওই ভাত খাবো না। আর তাছাড়া মসুরের ডাউল আমার খুব গ্যাস করে, যার জন্য আমি মসুরের ডাল খাই না। আর মুসুরের ডালে তো প্রচুর অ্যালার্জি। বাবা যেহেতু অ্যালার্জির জন্য গরুর মাংস খেতে পারে না, তাহলে ডাউল কেমনি করে খাবে? আর আমিও তো খেতে পারি না আম্মা, আপনি ভালো করে জানেন আমার অ্যালার্জি, আমি খাবো না। বেটারে থাক না, খাবি ইচ্ছা আছে না, আমিই খাই। থামো তো তুমি মা, এই ভাত আগে আমার শ্বশুর আব্বা খাবে, তারপর তুমি খাবে। দেখে তুমি বেশি আসো। বাবা, এই ভাত আপনি খান। আরে বাবা, আমি ভাত খাবো না, এই ভাত। আমি বলছি আপনি এই ভাত খান। আরে বাবা রাখো তো, আমি ভাত খাবো না। আমি বলছি না আপনি এই ভাত খান। আমি বলি না, ডাউল ভাত খাই না আমি। আমি বলতেছি এই ভাত আপনি খাবেন, এক্ষুনি খাবেন। এ ভাতে বিষ আছে, আমি এ ভাত খাবো না। বিষ? কি কোন বিয়াই? এই এই রাতে বিষ? বৌমা, রতন, এরা কি কয়? ওরা আমার বিষ মাখা ভাত খাতে দিছিলে। মা, তুমি এখনো বুঝতে পারছো না? ওরা বাপ এবং মেয়ে মেলে তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল, কিন্তু উপরালা একজন আছে মা, যে কিনা আমার চোখে তাদের এই ষড়যন্ত্র দেখিয়েছিল। আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন? আপনার যে মেয়ে কিনা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে পারে না, আপনার লজ্জা করে না? বেটারে, আজকে আমি তো সব কিছু কব। এতদিন ভয়ে ভয়ে আমি কিচ্ছু করিনি। যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, এই দুইজন আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে, মারধর করে এই সয় সম্পত্তির জন্যে। আমি কিছু কইলেই কয় তোর জানটা বের করে নিবি। আমি তোর ক্ষতি বুঝে কিচ্ছু কইনি তো কোনো সময়। আজ আজ আমাকে ওরা বিষ দেওয়া ভাত দেশে খাইতে, আমি কি করবো কর? এতদিন মুখ বুঝে সহ্য করতে করতে আজ এই পর্যায়ে আইছে, আমি আর কিচ্ছু কব না। ওরে তো ওই চরম শাস্তি দে, যেন ওরে শাস্তি দেখে বাংলার ঘরে ঘরে যত বেয়াদব বউ আছে সবগুলো বুঝতে পারে তাদের শাশুড়ির সাথে কি ধরনের আচরণ করা লাগবে। তুই ওদেরকে চরম শাস্তি দে। তুমি ঠিকই বলেছো মা। আমাকে সুমন বলছিল মা যে তোমার প্রতি এরা খুব অত্যাচার করে, কিন্তু আমি মা বিশ্বাস করিনি। কিন্তু আমি যখন নিজে চোখে দেখলাম
এরা কতটা অমানুষ, যারা কিনা বিষ খাইয়ে একজন মানুষকে মেরে ফেলতে চায়। এদের মতো জানোয়ার আর এই পৃথিবীতে নেই। তবে মা, আমিও ওদের মতো মানুষ না, আমি ওদের গায়ে হাত তুলব না। ওদের একটাই শাস্তি, আমি আকিকে তালাক দিয়ে দেবো মা। রতন, আমি স্বীকার করছি যে আমি এতদিন যাবৎ তোমার মায়ের সাথে অনেক অন্যায় করছি। আসলে তোমার সাথে আমার বিয়ে হওয়ার পরে রাতুল নামে একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়, আর আমি রাতুলকে বিয়ে করতে চাই। কিন্তু রাতুল তো অনেক গরিব মানুষ, তাই আমি ভেবেছিলাম তোমার মায়ের থেকে এই সহায় সম্পত্তিগুলো লিখে নিয়ে আমি রাতুলের হাত ধরে চলে যাব, আর আমি সব কিছু আমার বাবাকে বলি। আমার বাবাও আমাকে সায় দেয়। কিন্তু রতন, আমি এখন বুঝতে পারছি আসলে আমি তো এই সংসারে অসুখী না, এটা তো আমার সুখী পরিবার ছিল। আমি নিজের ভুলে সবসময় অশান্তি তৈরি করছি। আমি জানি না আমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দেন আপনারা। না বৌমা, এটা অন্যায় না, এটা একটা অপরাধ, যার শাস্তি একমাত্র হচ্ছে জেলখানা। বাজান, এক মুহূর্ত দেরি করিস না। এইরকম পাপিরে তুই যতক্ষণ বাইরে রাখবি ততক্ষণ একটার পর একটা অপরাধ করতেই থাকবি। না জানি এইখানে এই অপরাধ করার পরে কোন সংসারে গিয়ে আবার একটা বড় ধরনের অপরাধ করবি, ওই সংসারের মানুষের জান সংকটে থাকতে পারে। তুই এদেরকে এক মুহূর্ত রাখিস না, এই মুহূর্তে জেলে নিয়ে যা, যা বলতেছি, যা। তুমি ঠিকই বলেছো মা। এদের মতো মেয়েদের কি সমস্যা জানো? এরা না নিজের শ্বশুর শাশুড়িকে কখনো আপন বাবা মা ভাবতে পারে না, তাই এদেরকে এই বাড়িতে এক মুহূর্তেও রাখতে চায় না। এই বাড়ি থেকে বের হয়ে যা। মা, রাখে আল্লাহ মারে কে মা, ওই উপর আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব। যাই হোক মা, তুমি কোনো দুঃখ করো না। আমার কোনো দুঃখ নেই, তোর মতো একটা সন্তান আমি জন্ম দিছি। আমি তো একটা সার্থক মারে, যে সন্তান কিনা মায়ের বিপদ দেখে ঝাঁপায়ে পড়ে। আমার আর কাউর দরকার নেই। আমি আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার রতনের মতো এরকম রতন প্রতিটা ঘরে ঘরে দাও, যেন তারা ওর মায়ের পাশে থাকতে পারে, পরিবারের পাশে থাকতে পারে। মা চলো, ঘরে চলো মা। চল। Thank you.